মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক টেস্ট পেপার শিক্ষাবর্ষ 2019-20 এই টেস্ট পেপারের পেজ নাম্বার 108 থেকে শুরু করে পেজ নাম্বার 120 পর্যন্ত যত গ্রামার এবং ভোকাবুলারি রয়েছে তাদের উত্তরগুলোকে দেখিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে এবং বুঝিয়ে দেওয়া হবে। আগের পেজগুলোকে নিয়ে অলরেডি 4টে ভিডিও আমি আপলোড করেছি আমার চ্যানেলে, তাদের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেওয়া হলো, তোমরা প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারো। যাই হোক, আজকে পেজ নাম্বার 108 কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ 3খানা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। এদের উত্তর সাধারণত টেন্সের উপরে ডিপেন্ড করে দিতে হয়। এখানে যে প্যাসেজটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্যাসেজের বাংলাটা হলো, নিতা 12 দিন ধরে জ্বরে ভুগছে, তার মা চিন্তিত, তার মা গত রাতে ডাক্তারের সঙ্গে দেখা করেছিল। তো নিতা 12 দিন ধরে জ্বরে ভুগছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। কিন্তু এখানে যে 3টি অপশান দেওয়া আছে তার কোনোটাতেই ওই প্যাটার্নটা নেই। কিন্তু নিতা জ্বরে ভুগছে, জ্বরে ভোগাটা চলছে, কন্টিনিউয়াস টেন্স, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। ইজ সাফারিং, এটা সঠিক উত্তর, এটাকে লিখতে হবে। এরপরে মা চিন্তিত, জ্বরে ভুগছে, জ্বরে ভোগাটা যেহেতু চলছে, মা এখনও চিন্তিত, বর্তমানে মা চিন্তিত। তাই এই দ্বিতীয় সেন্টেন্সটি আসলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই কারণে এখানে ওয়াজ হওয়ার কথা নয়, ওয়াজ হলো অতীতকাল, উইল বি হলো ভবিষ্যৎ, ওটাও হবে না। বর্তমানকাল প্রেজেন্ট ইনডেফিনিট, ইজ লিখতে হবে এখানে অপশানে যেটা আছে আর কি। এরপর সে গত রাতে ডাক্তারের সঙ্গে দেখা করেছিল, গত রাতে ঘটেছে, ও গত রাত হলো অতীত সময়। যখন অতীত সময়ের এইভাবে উল্লেখ করা থাকে তখন সেটাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখি, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করি। তাই এখানে কনসালটেড লিখতে হবে। এরপর কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5-এ থাকে আর্টিকেল প্রিপোজিশন। 3খানা আর্টিকেল প্রিপোজিশন থাকে। একটা প্যাসেজ এখানে রয়েছে। প্রথমে প্যাসেজটির বাংলা করে নেই। ইন্ডিয়াতে প্রথম সফল তেলের খনি নির্মিত হয়েছিল বোরবিলে, যেটা পরবর্তীকালে ডিগবয় হিসেবে পরিচিত হয়েছিল আসামে। যে তারিখে হয়েছিল সেটা হলো 19 অক্টোবর 1889 সাল। এই যে সেন্টেন্সটা পেলাম, এখানে প্রথম ব্ল্যাঙ্কের পরে রয়েছে বোরবিল, একটা ছোট জায়গা। ছোট জায়গার ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি, অ্যাট বোরবিল, বোরবিলে নির্মিত হয়েছিল। তারপরে আছে তারিখ। দেখো, দ্বিতীয় ব্ল্যাঙ্কের পরে তারিখ লেখা আছে। তারিখের আগে আমরা অন লিখি, মাসের আগে ইন লিখি, সালের আগে ইন লিখি। অন 19 অক্টোবর 1889। পরবর্তী ব্ল্যাঙ্কের পরে রয়েছে ওল্ডেস্ট, এটা সুপারলেটিভ ডিগ্রি। যখন সুপারলেটিভ ডিগ্রি থাকে তার আগে আমরা দি ব্যবহার করি, দ্য ওল্ডেস্ট। এরপর কোয়েশ্চেন নাম্বার 5B। প্রথম কোয়েশ্চেনে একটা অনুরোধ করা হলো, তোমরা দেখতে পাচ্ছ প্লিজ লেখা আছে। এটার ভয়েস চেঞ্জ করতে হবে, প্যাসিভে লিখতে হবে। কয়েক বছর আগে মাধ্যমিকে ঠিক এই টাইপের একটা প্রশ্ন এসেছিল। প্রশ্নটি ছিল, প্লিজ মেনটেন সাইলেন্স ইন দ্য রুম। ওই প্রশ্নের উত্তরে ম্যাক্সিমাম স্টুডেন্ট ইউ আর রিকোয়েস্টেড লিখেছিল। তাদের সবাইকে আমরা কেটে দিয়েছিলাম, কারণ ইনস্ট্রাকশানে বলা হয়েছিল ইউ আর রিকোয়েস্টেড যারা লিখবে তাদেরকে নাম্বার দেবেন না। তারা সম্ভাব্য দুটো উত্তর দেখিয়ে দিয়েছিল এবং ওই টাইপের যারা লিখেছে তাদেরকে নাম্বার দিতে হবে, এরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। এই কারণে এটাকে আমরা ইউ আর রিকোয়েস্টেড দিয়ে লিখব না, এবং তোমরাও ওটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। তো কিভাবে করব? এই ধরনের বাক্যগুলোকে যখন আমরা প্যাসিভে লিখব তখন আমরা প্রথমে লিখব মে। এবার মে মডেল, তাই মেয়ের জন্য বি লিখতে হবে, ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে। তো প্রথমে মে লিখব। মে লেখার পরে এই অ্যাক্টিভ বাক্য অর্থাৎ প্রশ্নে যে অবজেক্ট আছে ওটাকে প্যাসিভে আমরা সাবজেক্ট করব। ওখানে অবজেক্ট হলো দ্য কম্পিউটার, ওটাকে আমরা সাবজেক্ট করে লিখব, মে দ্য কম্পিউটার। মেটাকে কিন্তু আগে লিখব, কম্পিউটারকে প্রথমে লিখব না। মে দ্য কম্পিউটার। এরপরে যেহেতু মে আছে তাই বি, মে দ্য কম্পিউটার বি। বি লেখার পরে এইবারে আমরা প্লিজ কথাটাকে লিখব, মে দ্য কম্পিউটার বি প্লিজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম, এখানে ভার্ব হলো শাট, শাটের থার্ড ফর্ম শাট হয়, চেঞ্জ হয় না। মে দ্য কম্পিউটার বি প্লিজ শাট। তারপরে যা আছে দেখো, ডাউন, ডাউন লিখতে হবে। তোমরা এইভাবে এটাকে লেখার চেষ্টা করবে, ইউ আর রিকোয়েস্টেড দিয়ে করবে না। এরপরে দ্বিতীয় কোশ্চেনে একটা ন্যারেশন রয়েছে। কোটেশনের মধ্যে যে অংশটি আছে সেটা হলো শো মি ইয়োর টিকিট। শো, দেখাও। টিকিট কালেক্টর বলেছে আমাকে। তো টিকিট কালেক্টর আমাকে বলেছে
তোমার টিকিটটা দেখাও, এটা অনুরোধ। তো যেহেতু অনুরোধ করা হয় তাই আমরা কিভাবে লিখব, যে বলল তাকে লিখব প্রথমে দ্য টিকিট কালেক্টর, অনুরোধ করেছে রিকোয়েস্টেড, সেই টু এর পরিবর্তে রিকোয়েস্টেড, টু কিন্তু লিখবো না, সেই টু এর পরিবর্তে রিকোয়েস্টেড লিখবো, এটা মাথায় রাখবে। দ্য টিকিট কালেক্টর রিকোয়েস্টেড মি, রিকোয়েস্টের ক্ষেত্রে এরপরে আমরা টু ব্যবহার করি, টু প্লাস ভার্বের V1, অর্থাৎ এখানে ভার্ব যেটা ওই যে কোটেশনের পরে যে শব্দটি রয়েছে শো, ওটাই হলো ভার্ব, টু শো লিখব। দ্য টিকিট কালেক্টর রিকোয়েস্টেড মি টু শো। এবার আমাকে দেখাও তোমার টিকিট, টিকিট কালেক্টর বলছে আমাকে দেখাও, অর্থাৎ তাকে দেখাতে হবে, টিকিটটা আমি তাকে দেখাবো, তাই শো হিম হবে, টু শো হিম। এবার তোমার টিকিটটা দেখাও, আমাকে বললো তোমার টিকিটটা দেখাও, তার মানে কার টিকিটটা দেখাবো, আমার টিকিট দেখাবো, আমাকে বলেছে তোমার টিকিটটা দেখাও, অর্থাৎ আমি আমার টিকিটটা দেখাবো, তাই তোমার টিকিটটা হয়ে যাবে আমার টিকিট, মাই টিকিট। এটা হলো উত্তর। এরপর কোশ্চেন নাম্বার 3-তে পজিটিভ ডিগ্রিতে একটা সেন্টেন্স রয়েছে, ওটাকে সুপারলেটিভে লিখতে হবে। ভেরি ফিউ দিয়ে প্রশ্নটা হয়েছে। তো যাই হোক, ভেরি ফিউ দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন সুপারলেটিভে আমরা ওয়ান অফ লিখি। এবার ওয়ান অফ কোথায় লিখবো সেটা তোমরা একটু পরে বুঝতে পারবে। যখন সুপারলেটিভ ডিগ্রিতে আমরা কোনো সেন্টেন্সকে লিখি তখন প্রথমে যার তুলনা করা হয় আমরা তাকে লিখি, তো সেটাকে খুঁজে বের করতে হবে। পজিটিভে কিন্তু সে লাস্টে থাকে, এখানে লাস্টে হি আছে, হি এর তুলনা করা হয়েছে। পজিটিভে একদম শেষে যে থাকে তার তুলনা করা হয়, সুপারলেটিভে তাকে আমরা প্রথমে লিখি। এখানে যার তুলনা করা হয়েছে সে হলো হি, তাই প্রথমে হি লিখব। এরপরে হি এর পরে ভার্বটা ব্যবহার করব। প্রশ্নের ভার্বটাকে দেখে নাও, প্রশ্নে দেখো আর লেখা আছে, আর ভার্ব আছে প্রেজেন্ট, তো ওখানে যদি আর থাকে হি এর পরে ইজ হওয়ার কথা, তাই তো, তাহলে হি ইজ। এইবারে ওয়ান অফ দ্য লিখতে হবে। একটু আগে যে আমি বলেছিলাম ভেরি ফিউ দিয়ে যখন প্রশ্ন হয় পজিটিভ ডিগ্রি থাকে তখন সেটাকে সুপারলেটিভ লেখার জন্য আমরা ওয়ান অফ দ্য ব্যবহার করি, এটাকে লিখতে হবে এবার। তাহলে ওয়ান অফ দ্য, এটা লেখার পরে পজিটিভ যে ডিগ্রিটি রয়েছে অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ যেটা রয়েছে সেটাকে সুপারলেটিভ অ্যাডজেক্টিভে পরিবর্তন করতে হবে, ওটা হলো গুড। পজিটিভ অ্যাডজেক্টিভ হলো এখানে গুড, তার সুপারলেটিভ অ্যাডজেক্টিভ হলো বেস্ট, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট। এটা লেখার পরে ভেরি ফিউর পরে যেটা আছে ওটাকে লিখতে হবে বয়েজ ইন দ্য ক্লাস, এটাই হলো উত্তর। এরপর কোশ্চেন নাম্বার 5C, তিনখানা ফ্রেজাল ভার্ব থাকে, একটু দেখে নাও। প্রথমটা রয়েছে এক্সিকিউটেড, ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তাই ক্যারি আউটের সেকেন্ড ফর্ম লিখতে হবে ক্যারিড আউট। তারপরে ডু নট হেট দ্য পুয়ার, হেট এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, হেট মানে হলো লুক ডাউন আপন, যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে তাই চেঞ্জ করার দরকার নেই, যা আছে তাই লিখব। এরপরে রিড দ্য পোয়েম কেয়ারফুলি, রিড এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় এবং ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে, তাই এর পরিবর্তে গো থ্রু লিখবো, এটা চেঞ্জ হবে না যেহেতু রিড প্রেজেন্টে আছে। এরপর পেজ নাম্বার 112, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ তিনখানা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, তার সঠিক উত্তর দিতে হবে, অপশান দেওয়া থাকে তিনখানা। এখানে যে প্যাসেজটা দেওয়া আছে এই প্যাসেজটার বাংলাটা হলো এরকম: গতকাল সকাল 10টা নাগাদ ঘটনাটা ঘটেছিল, তখন আমরা খাচ্ছিলাম, এখন অবস্থা নর্মাল, স্বাভাবিক। তো তৃতীয় যে লাইনটা রয়েছে লাইনের শুরুতে ইয়েস্টারডে অতীতকাল, গতকাল অতীত সময়, সুতরাং এই প্রথম সেন্টেন্সে যে ভার্বটাকে আমরা ব্যবহার করব ওটাকে পাস্ট ইনডেফিনিটে ব্যবহার করতে হবে। কেন? কারণ অতীত সময় ইয়েস্টারডে ওখানে লেখা আছে, গতকাল সকাল 10টা নাগাদ ঘটনাটা ঘটেছিল, ভার্বের সেকেন্ড ফর্ম টুক লিখতে হবে। তখন আমরা খাচ্ছিলাম, খাওয়াটা তখন চলছিল, পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়্যার ভার্বের সঙ্গে আইএনজি, সুতরাং দ্বিতীয় যে অপশানটা আছে ওটা উত্তর, ওয়্যার ইটিং, উই ওয়্যার ইটিং। এখন পরিস্থিতি নর্মাল, এখন এটা কিন্তু বর্তমান, এতক্ষণ ধরে আমরা অতীতকালে লিখলাম কিন্তু লাস্ট সেন্টেন্সে এসে দেখলাম যে এটাকে কিন্তু বর্তমানে লিখতে হবে। এখন পরিস্থিতি ঠিকঠাক আছে, স্বাভাবিক, তাই দ্য সিচুয়েশন ইজ নর্মাল, এখানে কিন্তু প্রেজেন্ট ইজ ব্যবহার করতে হবে। এরপরে কোশ্চেন নাম্বার 5-এ আর্টিকেল প্রিপোজিশন, তিনখানা আর্টিকেল প্রিপোজিশন থাকে। একটা প্যাসেজ দেখতে পাচ্ছ, ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট, একটা সাবজেক্ট, তাই না?
একটা যখন আসে তখন আমরা এ ব্যবহার করি অথবা এম ব্যবহার করি। এটা পূর্ববর্তী ভিডিওতে আমি বলেছি অনেকবার। তো ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট ইজ ডিফিকাল্ট। এরপরে দেখো সেন্টেন্সটা ভুল আছে, প্যাসেজটা এখানে ঠিক নেই। যেহেতু এটা ভুল আছে তাই এটার উত্তর দেওয়ার আর আমি চেষ্টা করলাম না। ভুলের উত্তর দিয়ে লাভ নেই, কারণ এটাকে আমি শোধরাতে পারবো না। এরকম লেখা ছিল, সঠিক কোনটা হবে সেটা অনেক কিছু হতে পারে, সেটা বলে লাভ নেই। এখানে ভুল আছে, সুতরাং উত্তর দেওয়া যাচ্ছে না। তাই আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 5B। কোশ্চেন নাম্বার 5B। কোশ্চেন নাম্বার 5Bতে থাকে তিনখানা টুয়ার্ডস ডাইরেক্টেড। প্রথমটি দেখো, ভয়েস চেঞ্জ করতে হবে। ভার্বটাকে একটু লক্ষ্য করো। আর কনস্ট্রাক্টিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যামিজার, তারপরে বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম লিখি প্যাসিভ করার জন্য। এখানে তাই করতে হবে। কিন্তু সবার প্রথমে অ্যাক্টিভে যে অবজেক্ট আছে ওটাকে আমরা প্যাসিভের সাবজেক্ট করি। এখানে অবজেক্ট হলো এ ব্রিজ, ওটাকে আমরা প্রথমে লিখব। এরপরে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই অ্যামিজারের একটা লিখতে হবে। এ ব্রিজের ক্ষেত্রে ইজ হয়, এ ব্রিজ ইজ। এরপর যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাই বিং লিখতে হবে, ইজ বিং। তারপর ভার্বের থার্ড ফর্ম। এখানে ভার্ব হলো কনস্ট্রাক্টিং, ওর থার্ড ফর্ম হলো কনস্ট্রাক্টেড। তারপরে বাকি অংশ নেই, লিখবো না। এরপরে বাই লিখে যে সাবজেক্ট আছে তাকে অবজেক্ট করব, বাই দ্য পিপল। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে দুখানা সেন্টেন্স রয়েছে। প্রথম সেন্টেন্সের বাংলা হলো যতীনের কিছু টাকা আছে। দ্বিতীয় সেন্টেন্সের বাংলা হলো সে বই কিনতে পারে। এই দুটো বাক্যকে আমরা ইনফিনিটিভ দিয়ে যুক্ত করব। ইনফিনিটিভ দিয়ে যুক্ত করলে বাংলাটা এরকম হবে, যতীনের কিছু টাকা আছে বই কেনার মতো। অর্থাৎ বই কেনার মতো যতীনের কিছু টাকা আছে, এটা লিখতে হবে। বই কেনার মতো, টু বাই বুকস। দেখার মতো, টু সি। লেখার মতো, টু রাইট। গাড়ি চালানোর মতো, টু ড্রাইভ। আমরা এইভাবেই এগুলোকে বলে থাকি। পূর্ববর্তী ভিডিওতে এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। আজকের এই ভিডিওর যে ডেসক্রিপশান, সেই ডেসক্রিপশানে তাদের লিঙ্ক দেওয়া আছে। পূর্ববর্তী ভিডিওগুলো তোমরা ওই লিঙ্ক থেকে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তো যাই হোক, যতীনের কিছু টাকা আছে, যতীন হ্যাজ সাম মানি। কেন? বই কেনার মতো, টু বাই বুকস। এটাই হলো উত্তর। এখানে টু বাই, এটাই হলো টু ইনফিনিটিভ। সুতরাং এখানে আমরা টু ইনফিনিটিভ দিয়ে যুক্ত করলাম। প্রশ্নে তো তাই বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 3। ফ্রেজ ইন অ্যাপোজিশন ব্যবহার করতে হবে। এটা বেশ মজার। আমরা একটা নাউনের পরে কমা দিয়ে সেই নাউন সম্পর্কে যেটা বলা হলো সেটা লিখি। সাধারণত অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি, শ্যাল বি এগুলোকে তুলে দিয়ে আমরা কমা ব্যবহার করি। যেমন দিল্লি ইজ দ্য ক্যাপিটাল। এখানে দিল্লি হলো নাউন, এরপরে ইজ হলো বি ভার্ব। ওইটাকে তুলে দেবো, ওটাকে তুলে দিয়ে কমা বসাবো। দিল্লি কমা দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এই যে প্যাটার্নটা আমরা ব্যবহার করলাম এটাকেই বলা হয় এ ফ্রেজ ইন অ্যাপোজিশন। তো এখানে দেখো নেহেরুর পরে কমা দিয়ে আমরা ওই ওয়াজটাকে তুলে দিতে পারি, কারণ আমি একটু আগে বললাম বি ভার্বগুলোকে আমরা ওইভাবে তুলে দিই। তাহলে ওয়াজটা উঠিয়ে দেবো, নেহেরু কমা দ্য ফাউন্ডার অফ মডার্ন ইন্ডিয়া, হয়ে গেল। তো এরপরে দ্বিতীয় সাবজেক্ট হিটার লিখব না। কেন? হি বলতে তো এখানে নেহেরুকে বোঝানো হলো, দ্বিতীয় সাবজেক্টটা লিখব না। নেহেরু কমা দ্য ফাউন্ডার অফ মডার্ন ইন্ডিয়া ওয়াজ এ গ্রেট লিডার। আবার দেখো দ্বিতীয় সেন্টেন্সটা দিয়েও কিন্তু করা সম্ভব হতো। দ্বিতীয় সেন্টেন্সে হি বলতে কাকে বোঝানো হয়েছে? নেহেরু। তাহলে নেহেরু ওয়াজ এ গ্রেট লিডার আমরা দ্বিতীয় সেন্টেন্সটা এভাবে লিখতে পারি, ধরতে পারি। সেক্ষেত্রে নেহেরু হলো নাউন, তারপরে দেখো ওয়াজ হলো বি ভার্ব। সেক্ষেত্রে ওই ওয়াজটাকে তুলে দিয়ে কমা দিতে পারতাম, তখন আমরা পেতাম এরকম নেহেরু কমা এ গ্রেট লিডার, এরকম পেতাম। তখন কিন্তু প্রথম লাইনের ওই নেহেরুটার লিখব না, নেহেরু বাদ দিয়ে তারপরে যেটা আছে সেটা লিখে দেব। তো সেই ক্ষেত্রে উত্তরটা হবে এরকম, নেহেরু কমা এ গ্রেট লিডার ওয়াজ দ্য ফাউন্ডার অফ মডার্ন ইন্ডিয়া। এই যে পদ্ধতিটা আমি এখানে অ্যাপ্লাই করলাম এটা হলো ফ্রেজ ইন অ্যাপোজিশন। এ নিয়ে আমি একটা ভিডিও আপলোড করব ইমিডিয়েটলি। এটা নিয়ে আমার কোনো ভিডিও আপলোড করা নেই চ্যানেলে, আমি ইমিডিয়েটলি একটা ভিডিও আপলোড করব। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো। এরপর কোশ্চেন নাম্বার 5C। কোশ্চেন নাম্বার 5Cতে থাকে তিনখানা ফ্রেজাল ভার্ব। এখানে দেখো পরপর তিনখানা কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেনে টু অ্যাবলিশ, অ্যাবলিশের আগে টু লেখা আছে। টু এর পরে
ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে। কিন্তু লুক ফরওয়ার্ড টু, এই ক্ষেত্রে টু এর পরে আমরা ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করি। তো এখানে তো দেখতেই পাচ্ছ অ্যাবলিশ এর সঙ্গে আইএনজি নেই, সুতরাং এটা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু এর পরে যখন এরকম থাকে তখন সেটা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাই অ্যাবলিশ মানে হলো ডু অ্যাওয়ে উইথ, এটাকে চেঞ্জ করব না, হুবাহুভাবে লিখিয়ে দেবো। এরপর কোয়েশ্চেন নাম্বার 2তে দেখো সারেন্ডার্ড লেখা রয়েছে, ইডি দেখতে পাচ্ছ, এটা ভার্বের সেকেন্ড ফর্ম। তো সারেন্ডার মানে হলো গিভ ইন, তাই গিভের সেকেন্ড ফর্ম গেভ ইন উত্তর হবে, যেহেতু সারেন্ডার্ড ভার্বের সেকেন্ড ফর্ম। এরপরে ক্যান নট রিমেম্বার, ক্যান হলো মডেল, মডেলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, অর্থাৎ রিমেম্বার এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাই এর পরিবর্তে যেটা লিখবো সেটাকে আর চেঞ্জ করবো না, যেহেতু রিমেম্বার প্রেজেন্টে লেখা আছে। রিমেম্বার মানে হলো স্মরণ করা, কল আপ, চেঞ্জ হবে না। এরপর কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। এটা সাধারণত টেন্সের উপরে ডিপেন্ড করে হয়। তো যাই হোক, এখানে যে প্যাসেজটা রয়েছে তার বাংলাটা হলো এরকম: যখন আমি ইউরোপে বাস করতাম তখন প্রতিদিন আমি বেরিয়ে পড়তাম এবং নতুন নতুন জায়গাগুলোকে দেখতাম। অতীতের অভ্যাস, অতীতের অভ্যাসকে আমরা উড প্লাস ভার্বের V1 দিয়ে লিখি, অথবা ইউজ টু লিখে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখি। তো এখানে ইউজ টু লেখা নেই, উড লেখা আছে, ওটাই হবে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম উড গো। দেখো বাইরে ব্র্যাকেটের বাইরে গো লেখা আছে, গোটা হলো প্রেজেন্ট ফর্ম, উড গো। এই যে উড প্লাস ভার্বের V1 গো, এটা অতীত অভ্যাস বোঝায়। এবার বেরিয়ে পড়তাম এবং দেখতাম, দেখতাম নতুন নতুন জায়গাগুলোকে দেখতাম, এটাও কিন্তু অভ্যাস। অর্থাৎ দুটো একই প্রকারের ভার্বকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে। তাই দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু উড ভিজিট লেখার দরকার নেই, কারণ দুটো একই রকমের ভার্বকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, উডটাকে কমন নেওয়া হয়েছে। তো উডকে কমন নিলাম, উডের পরে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম, অতীত অভ্যাস বোঝানোর জন্য। তাই এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ভিজিট লিখলেই হবে। এরপরে তৃতীয় ব্ল্যাঙ্কের আগে লেখা আছে টু, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়। টু ইনফিনিটিভ বলা হয় এটাকে, টু ডিসকভার। অন্য অপশানগুলোর দেখার দরকার নেই। এরপরে কোয়েশ্চেন নাম্বার 5A, কোয়েশ্চেন নাম্বার 5A-তে থাকে আর্টিকেল প্রিপোজিশন। একটা প্যাসেজ দেখতে পাচ্ছ, এখানে যে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজের বাংলাটা হলো এরকম: সে তাড়াহুড়ো করে তার বাবা মায়ের কাছে চলে গেল, তার পা দুটো তাদের ডাকে সাড়া দিতে বাধ্য ছিল, কিন্তু তার চোখ দুটো তখনও রয়ে গিয়েছিল সরে যাওয়া খেলনাগুলোর দিকে। তো প্রথমে যেটা পাচ্ছি সেটা হলো প্রতি, তাড়াহুড়ো করে সে তার বাবা মায়ের প্রতি, বাবা মায়ের দিকে, টুয়ার্ডস, বাবা মায়ের দিকে এগিয়ে গেল, হারিড টুয়ার্ডস হিজ প্যারেন্টস। তার পা দুটো তাদের ডাকের প্রতি অনুগত ছিল, প্রতি, টু দেয়ার কল। কিন্তু তার চোখ দুটো তখনও দেরি করছিল, লিঙ্গারিং অন, সাধারণত অন হয় এখানে, স্টিল লিঙ্গারিং অন দ্য রিসাইডিং টয়স। চোখের দৃষ্টি কিন্তু ওই খেলনার উপরেই ছিল, খেলনার উপরে, অন দ্য রিসাইডিং টয়স, যে টয়গুলো ক্রমশ পেছনের দিকে সরে যাচ্ছিল। এরপর 116 পাতার পেজ নাম্বার 5B, 3খানা ডুয়াস ডাইরেক্টেড দেখতে পাচ্ছ। প্রথমটি হলো ন্যারেশন। কোটেশনের পরে প্রথমে যে শব্দটি সেটা হলো প্লিজ, অনুরোধ করা হয়েছে। তো যখন অনুরোধ করা হয় তখন আমরা সেই টু এর পরিবর্তে রিকোয়েস্টেড লিখি। তাহলে যে এখানে বললো সে হলো হি, দেখতে পাচ্ছ তোমরা, ও নেমে গেল। হি এর পরে সেই টু এর পরিবর্তে লিখব রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড মি, আমাকে অনুরোধ করেছি। এরপর আমরা টু লিখি, রিকোয়েস্টের ক্ষেত্রে এরপরে আমরা টু লিখি। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে ভার্ব হলো লেন্ড। প্লিজ কথাটা কিন্তু কোথাও ব্যবহার করা হবে না, এর পরিবর্তে আমরা রিকোয়েস্ট লিখে দিয়েছি, রিকোয়েস্ট শব্দটি দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি এখানে অনুরোধ করা হয়েছে, সুতরাং প্লিজ কথাটাকে কোথাও রাখবো না। তো যাই হোক, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে ভার্ব হলো লেন্ড, টু লেন্ড। এবার মি ইয়োর বুক, সে আমাকে অনুরোধ করেছিল আমাকে তোমার বইটা ধার দাও, আমাকে ধার দাও। সে অনুরোধ করেছিল আমাকে ধার দাও, তার মানে তাকে ধার দেব, তাই আমাকে হয়ে গেল তাকে, মি হয়ে গেল হিম। এবার সে আমাকে বলল তোমার বইটা আমাকে ধার দাও, আমাকে বলল তোমার বইটা ধার দাও, অর্থাৎ
আমার বইটা ধার দেব, অর্থাৎ আমি আমার বইটা তাকে ধার দেব। তাই তোমার বইটা হয়ে গেল আমার বই, মাই বুক। এটা নিয়ে অনেকের কনফিউশন হতে পারে, অনেকেই হয়তো ব্যাপারটা বুঝতে পারছো না, কি স্যার আপনি তোমাকে আমাকে তোমার আমার এইসব করে বেড়াচ্ছেন, কিছু তো বুঝতে পারছি না। ন্যারেশন নিয়ে আমার চ্যানেলে আমি অনেক ভিডিও আপলোড করে রেখেছি। প্রথম যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে এইসব ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে, ধীরে ধীরে বুঝিয়ে দেওয়া হয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো, তাহলে এই কনফিউশন থাকবে না। যাই হোক, এরপর দ্বিতীয় কোয়েশ্চেন, বাবুই ইজ দ্য ফার্স্টেস্ট রানার ইন দ্য স্কুল। এটাকে ফার্স্ট করে লিখতে হবে। ফার্স্ট হলো পজিটিভ ডিগ্রি, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি রয়েছে, সেটাকে পজিটিভ ডিগ্রিতে লিখতে হবে। পজিটিভ ডিগ্রিতে যখন আমরা লিখি তখন শুধুমাত্র দি ব্যবহার করা হলে, হাইলাইট করে দেখাচ্ছি, দেখার চেষ্টা করো, এই যে দি আছে, যখন শুধুমাত্র দি থাকে তখন আমরা নো আদার দিয়ে শুরু করি পজিটিভ ডিগ্রি। আর এই দি এর পরিবর্তে, এইখানে দি এর পরিবর্তে যদি ওয়ান অফ দ্য লেখা থাকতো তাহলে আমরা তার পরিবর্তে শুরু করতাম ভেরি ফিউ দিয়ে। এরপর নো আদারের পরে যাদের সাথে তুলনা করা হয় বা যার সাথে তুলনা করা হয় তাকে লিখি। নো আদার রানার, এখানে রানারদের সাথে তুলনা করা হয়েছে। এখানে যার তুলনা করা হয়েছে সে হলো বাবুই, যার তুলনা করা হয় সে চলে যায় লাস্টে, পজিটিভ ডিগ্রিতে সে থাকে লাস্টে, তাই বাবুই চলে যাবে একদম শেষে। তো যাই হোক, নো আদার রানার এটা হলো। এরপরে আমরা ভার্ব লিখবো। দেখো প্রশ্নে ভার্ব ইজ আছে, নো আদার রানারের পরেও তাই হবে, নো আদার রানার ইজ। এরপরে পজিটিভ ডিগ্রি হলো ফার্স্ট। এবার পজিটিভ ডিগ্রি শুধুমাত্র বসে না, তার দুপাশে দুটো অ্যাজ লিখতে হয়, তাহলে নো আদার রানার ইজ অ্যাজ ফার্স্ট অ্যাজ। এরপরে যার তুলনা করা হলো তাকে আমরা লিখব, সে হলো বাবুই, ওকে আমরা লাস্টে লিখব। এটা হলো উত্তর। এরপর কোশ্চেন নাম্বার 3-তে প্রাইড শব্দটিকে দেখো, আমি হাইলাইট করে দেখাচ্ছি। এটাকে অ্যাডজেক্টিভ করে লিখতে হবে। প্রাইডের অ্যাডজেক্টিভ হলো প্রাউড। এই শব্দটিকে অর্থাৎ প্রাউডকে যখন আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি তখন তার প্যাটার্নটা হলো এরকম। প্রথমে যে গর্বিত তাকে লিখি, তারপরে বিভার্ব মানে হলো অ্যামিচার, ওয়াজ, ওয়্যার, উইল বি, শ্যাল বি, শুড বি, এগুলো আর কি। এরপরে আমরা ওই প্রাউড শব্দটিকে লিখি, অ্যাডজেক্টিভকে লিখি। তারপরে অফের পরে যে সম্পর্কে গর্বিত, যাকে নিয়ে গর্বিত, যা নিয়ে গর্বিত তাকে লিখি। এটা হলো প্যাটার্ন। এখানে যে গর্বিত সে হলো ইউ, তাই প্রথমে ইউ লিখব। এরপরে বি ভার্ব, এখানে শুড আছে যেহেতু তাই শুড বি লিখতে হবে। আর যেহেতু এখানে দেখো শুডের পরে নট লেখা আছে, নাবাচক আছে, তাই শুড নট বি লিখতে হবে। নটটা আছে তাই নটটা বসবে, ইউ শুড নট বি। এই বি হলো বি ভার্ব। এরপর প্রাইডের অ্যাডজেক্টিভ প্রাউড, সেই শব্দটিকে ব্যবহার করব। শুড নট বি প্রাউড। প্রাউডের পরে অফ, প্রাউড অফ। এরপর যাকে নিয়ে গর্বিত সে হলো ইয়োর ওয়েলথ, সুতরাং অফের পরে লিখতে হবে ইয়োর ওয়েলথ। এটাই হলো উত্তর। কোয়েশ্চেন নাম্বার 5C, 3খানা ফ্রেজাল ভার্ব থাকে, 3 মার্ক। ভার্বগুলোকে মিলিয়ে লিখতে হবে। প্রথমে লেখা রয়েছে রিজেম্বেলস, রিজেম্বেলের সঙ্গে এস যুক্ত আছে। রিজেম্বেল মানে হলো টেক আফটার, যেহেতু এস যুক্ত আছে তাই টেকের সঙ্গে এস যুক্ত করতে হবে, টেক্স আফটার লিখতে হবে। এরপরে আছে ডিড নট অ্যাপিয়ার। ডিড নট, ডু নট, ডাজ নট এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, অর্থাৎ অ্যাপিয়ার এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুতরাং এর পরিবর্তে যে ফ্রেজাল ভার্ব হবে সেটাকে লিখে দিলেই হবে, কোনো রকম চেঞ্জ করার দরকার হবে না। অ্যাপিয়ার মানে হলো টার্ন আপ লিখব। এরপর 3 নম্বরে লেখা রয়েছে টু ডিল। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডিলটা এখানে প্রেজেন্টে আছে, সুতরাং এর পরিবর্তে যে ফ্রেজাল ভার্ব হবে সেটা লিখলেই হবে। ডিল মানে এখানে পুট আপ লিখলেই হবে। এরপর পেজ নাম্বার 119, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এখানে একটা প্যাসেজ দেখতে পাচ্ছ। এই প্যাসেজের বাংলা হলো, ইজিপ্টের অধিবাসীরা আবিষ্কার করেছিল একটা পদ্ধতি, যে পদ্ধতির দ্বারা তারা মৃত শরীরকে সংরক্ষণ করে রাখতে পারত। তারা বিভিন্ন রকমের গাছগাছরা এবং তেল ব্যবহার করত এটা করার জন্য। এই ধরনের বর্ণনাকে আমরা অতীতকালে পাস্ট ইনডেফিনিটে লিখি, কিন্তু প্রথম ব্ল্যাঙ্কের পরে যে 3টি অপশান দেওয়া আছে তার মধ্যে কোনোটা পাস্ট ইনডেফিনিট নয়, ভার্বের সেকেন্ড ফর্মে একটাও নেই। তাই এটাকে একটু অন্যরকমভাবে ভাবতে হবে। দেখো, এই ধরনের প্যাসেজকে, এই ধরনের অতীতের ঘটনাকে কিন্তু প্রেজেন্টেও বর্ণনা করা যায়। সেটা কেমন? ইজিপ্টের অধিবাসীরা আবিষ্কার করে,
করেছিল না বলে করে বললেও কিন্তু চলে। এভাবে বললেও হয় যে মৃতদেহকে সংরক্ষণ করার একটা পদ্ধতি আবিষ্কার করে ইজিপ্টের অধিবাসীরা। তারা লতাপাতা, গাছগাছড়া, তেল ইত্যাদি ব্যবহার করে এই মৃতদেহকে সংরক্ষণ করার জন্য। তো দেখো, এটাও কিন্তু বানাচ্ছি, প্রেজেন্টেও কিন্তু বানাচ্ছি, তাই আমরা এখানে প্রেজেন্টে লিখব কেন? প্রেজেন্টের অপশানগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। দ্য ইজিপ্টিয়ানস ডিসকভার, আবিষ্কার করে, তারা ব্যবহার করে, দে ইউজ দ্বিতীয়টিতে। আর তৃতীয় ব্ল্যাঙ্কের আগে দেখো টু লেখা রয়েছে, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাই এখানে টু এর পরে ট্রিট লিখব। ট্রিট হলো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কোশ্চেন নাম্বার 5-এ আর্টিকেল প্রিপোজিশন, পেজ নাম্বার 119। এখানে যে প্যাসেজটা দেওয়া আছে, এই প্যাসেজের বাংলাটা হলো এরকম: একটা সুষম খাদ্য এটা সুনিশ্চিত করার একটা প্রধান পন্থা যে একজন মানুষ তার শরীরের সকল প্রয়োজনীয় খাদ্যগুণগুলো খাচ্ছে তার শরীরের জৈব ক্রিয়াকলাপগুলোকে সঠিকভাবে সম্পন্ন করার জন্য। তাহলে প্রধান পন্থা, দ্য প্রাইম ওয়ে, কেন? এনশিওর করার জন্য, টু এনশিওর, তাই প্রথমটা টু। এরপর অল অফ দ্য রিকোয়ার্ড নিউট্রিয়েন্টস, সকল প্রয়োজনীয় খাদ্যগুণগুলো, অল অফ দি, এখানে দি হবে। তো এই খাদ্যগুণগুলো সে গ্রহণ করছে কেন? সঠিকভাবে ফাংশন করার জন্য, টু ফাংশন প্রপারলি, তৃতীয়টাতে টু হবে। এরপর কোশ্চেন নাম্বার 5B, ডুয়াস ডাইরেক্টেড। তিনখানা ডুয়াস ডাইরেক্টেড থাকে। প্রথমটিতে রয়েছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিপ ইউর বিলঙ্গিং সেফ, ভয়েস চেঞ্জ করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স এটাকে যখন আমরা প্যাসিভে লিখি তখন সাধারণত লেট দিয়ে শুরু করি, এটাকে লেট দিয়ে লিখতে হবে। লেটের পরে প্রশ্নে যে অবজেক্ট আছে সেটাকে আমরা সাবজেক্ট করব, লেট ইউর বিলঙ্গিং। এরপরে লেটের ক্ষেত্রে আমরা বি ব্যবহার করি, লেট ইউর বিলঙ্গিং বি। তারপর ভার্বের থার্ড ফর্ম প্যাসিভ, মানে এই ভার্বের থার্ড ফর্ম কিপের থার্ড ফর্ম কেপ্ট, তারপরে বাকি অংশ সেফ। এরপর কোশ্চেন নাম্বার 2, এখানে দুটো সেন্টেন্স রয়েছে, জয়েন করতে হবে, কমপ্লেক্স করতে হবে। প্রথম সেন্টেন্সের বাংলা হলো দৃঢ় সংকল্প সাফল্য বয়ে আনে। দ্বিতীয় সেন্টেন্সের বাংলা হলো এটা সত্য। তাহলে খুব সহজেই যোগ করা যায়, এটা সত্য যে, ইট ইজ ট্রু দ্যাট, দ্যাট বলে প্রথম সেন্টেন্সটি লিখে দিলেই হবে। ইট ইজ ট্রু দ্যাট ডিটারমিনেশন ব্রিংস সাকসেস। এরপর 3 নম্বরে রয়েছে ন্যারেশন। কোটেশনের মধ্যে রয়েছে ডু নট লুক আপন দ্য পুয়ার, এটা উপদেশ। যেহেতু উপদেশ আছে তাই আমরা সেইদের পরিবর্তে অ্যাডভাইসড দিয়ে লিখব। প্রথমে যে বলল সে হলো দ্য মাঙ্ক, অ্যাডভাইসড। এরপরে ডু নট থাকলে আমরা নট টু লিখি। যখন অ্যাডভাইস করা হয়, রিকোয়েস্ট করা হয় অথবা অর্ডার করা হয়, সেখানে যদি এই অর্ডার, রিকোয়েস্ট অথবা অ্যাডভাইসকে ডু নট দিয়ে শুরু করা হয় তাহলে আমরা এই ন্যারেশনে ইনডাইরেক্ট করার সময় নট টু লিখি। ডু নটের ওই জায়গাতে আমরা নট টু লিখব। নট টু লিখে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, লুক, এখানে ভার্ব, লুকটাকে বসিয়ে দেব। দ্য মঙ্ক অ্যাডভাইসড নট টু লুক আপন দ্য পুয়ার। এরপর কোশ্চেন নাম্বার 5C, তোমরা জানো ফ্রেজাল ভার্ব থাকে এখানে। প্রথমটিতে রয়েছে টলারেট, কুড ইউ টলারেট, কুড মডেল, মডেলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়, সুতরাং এখানে টলারেট ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই এর পরিবর্তে যে ফ্রেজাল ভার্বটা ব্যবহার করব সেটাকে লিখে দিলেই হবে, কোনো রকম চেঞ্জ করার দরকার হবে না বা কোনো কিছু অ্যাড করার দরকার হবে না। টলারেট মানে হলো সহ্য করা, বিয়ার উইথ, সুতরাং আমরা বিয়ার উইথ লিখব। এরপরে কন্টিনিউস, দেখো ভার্বের সঙ্গে এস যুক্ত আছে, কন্টিনিউর সঙ্গে এস যুক্ত হয়েছে, তাই এর পরিবর্তে কিপ অন না লিখে কিপস অন লিখব, যেহেতু এস যুক্ত আছে তাই কিপের সঙ্গে এস যুক্ত করব। এরপরে টু অ্যাপিয়ার, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়। অ্যাপিয়ার মানে হলো টার্ন আপ, এখানে অ্যাপিয়ার যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে তাই ফ্রেজাল ভার্বটাকে বসিয়ে দিলেই হবে, কোনো রকম চেঞ্জ করার দরকার নেই। অ্যাপিয়ার মানে টার্ন আপ লিখে দেব। 2019-20 শিক্ষাবর্ষের মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারে যত গ্রামার এবং ভোকাবুলারি ছিল সবগুলোকে নিয়ে আলোচনা করা এখানে শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাকে সাপোর্ট করো। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমি তোমাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজ এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো।